সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 9 তরঙ্গ এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে অর্থাৎ লেকচার 1-এ আমরা তরঙ্গের প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যার মধ্যে ছিল মূলত তরঙ্গ কী, তরঙ্গ কত ধরনের হয় এবং অগ্রগামী তরঙ্গের গাণিতিক রাশিমালা, এই বিষয়গুলো ছিল। তো আমরা আজকে তরঙ্গের উপরিপাতন থেকে শুরু করব। আমরা প্রথমে আসি উপরিপাতন নীতি। উপরিপাতনের বিষয়টা হচ্ছে মূলত যে একই সাথে যদি কোনো মাধ্যমের মধ্য দিয়ে একাধিক তরঙ্গ সঞ্চালিত হয় তাহলে কি হবে, এটা নিয়েই মূলত উপরিপাতন। একই সাথে একাধিক তরঙ্গ যদি কোনো মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয় তাহলে আমরা উপরিপাতন নীতিটা তাহলে দেখি। এটা একটি জ্ঞানমূলক প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে। কোনো মাধ্যমের মধ্য দিয়ে যুগপথ, যুগপথ শব্দের অর্থ হচ্ছে একই সাথে একই স্থানে, একই স্থানে একই সময়ে, এটা হচ্ছে যুগপথ। কোনো মাধ্যমের মধ্য দিয়ে যুগপথ অর্থাৎ একই সময়ে একাধিক তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের যে কোনো বিন্দুর লব্ধি সরণ প্রত্যেকটি তরঙ্গ পৃথক পৃথকভাবে যে সরণ সৃষ্টি করত তাদের বীজগাণিতিক যোগফলের সমান। এটা ভেক্টর সমষ্টির সমান, এটাও বলা যাবে। তার মানে যদি দুটো তরঙ্গ একই দিকে চলে তাহলে তাদের বীজগাণিতিক যোগফল হবে দুটোর যোগফলের সমান, লব্ধি হবে দুটোর যোগফলের সমান। আর যদি বিপরীত দিকে চলে তাহলে লব্ধি হবে বিয়োগফলের সমান। এই জন্যই বীজগাণিতিক যোগফল বলা যাবে। তাহলে আমরা যদি ছোট্ট একটা চিত্রের মাধ্যমে এই বিষয়টা একটু ব্যাখ্যা করি তাহলে দেখো, আমরা প্রথম চিত্রে দেখব দুটো তরঙ্গ এভাবে একসাথে চলছে। তাহলে দেখো এই দুটো তরঙ্গর এখানে যদি কোনো কণা থাকে, এই কণাকে কালো কালির যে তরঙ্গ দিয়ে দেখাচ্ছি আমরা, এটা যতটুকু উপরে তুলবে, সবুজ কালির যে তরঙ্গটা এটা আরও বেশি উপরে তুলবে। অর্থাৎ এই বিন্দুতে কণার লব্ধি সরণ দুটো তরঙ্গের জন্য একই দিকে হবে, সেজন্য যোগফলের সমান হবে, অর্থাৎ লব্ধি সরণটা বেশি হবে। দুটো তরঙ্গ মিলে এরকম বড় একটা তরঙ্গ সৃষ্টি হবে। আবার যদি আমরা দেখি যে দুটো তরঙ্গ যদি বিপরীত দিকে চলে, একটা তরঙ্গ কোনো কণার যে সরণ সৃষ্টি করছে সেটি উপরের দিকে, আরেকটা তরঙ্গ নিচের দিকে, তাহলে এই দুটোর লব্ধি হবে বিয়োগফলের সমান। এখানে ছিল যোগফল, কারণ তরঙ্গ দুটো এই কণাটার সরণ একই দিকে সরণ ঘটাচ্ছে আর এখানে বিপরীত দিকে সরণ ঘটাচ্ছে, সেই জন্য লব্ধিটা কম হবে। যেহেতু আমরা কালো কালির যে তরঙ্গটা দেখাচ্ছি সেটা যেহেতু বেশি উপরে, এটা কম, সরণটা কম, সেই জন্য এটা বিয়োগফলের সমান হবে। এইভাবে লব্ধি তরঙ্গটা যাবে, অর্থাৎ লালটা হচ্ছে লব্ধি তরঙ্গ। যদি বিস্তারটা সমান হয় তাহলে কি হবে, তাহলে দেখা যাবে বিস্তারটা যদি সমান হয় এরকম, তাহলে দেখা যাবে যে এদের লব্ধিটা সমান। বিয়োগ করে দিলে, বিস্তার যদি সমান হয় বিয়োগ করে দিলে এটা শূন্য হবে, অর্থাৎ কোনো লব্ধি সরণ থাকবে না। তাহলে এই হচ্ছে আমাদের উপরিপাতন নীতি। আশা করি তোমরা উপরিপাতনের বিষয়টা বুঝতে পেরেছো। আমাদের উপরিপাতনের বেশ কিছু প্রয়োগ আছে। আমাদের প্রথমেই আসি স্থির তরঙ্গ। আমরা লেকচার 1-এ যখন অগ্রগামী তরঙ্গ পড়াই তখন তোমাদেরকে বলেছিলাম যে আমরা এর পরে স্থির তরঙ্গে যাব। আরেক ধরনের তরঙ্গ আছে যে তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে কোনো দিকে অগ্রসর হয় না, একটা সীমিত অংশে স্থির থাকে।
যদি পুকুরের পানিতে একটু নেমে তোমরা দুই হাত দিয়ে দুই পাশে আস্তে আস্তে পানিটাকে নাড়াও, তাহলে দেখা যাবে যে এই দুই হাতের মাঝখানে যে পানিটা, এই পানিতে একটা ঢেউ উঠছে। এই ঢেউটা জাস্ট উঠানামা করতেছে, কিন্তু এই তরঙ্গ কোনো দিকে অগ্রসর হচ্ছে না। এটি হলো স্থির তরঙ্গ। একটা সুতার মাথা জানালার গ্রিলে আটকে দাও, আরেক মাথা ধরে ঝাঁকি দাও, উপরে নিচে ঝাঁকি দাও, দেখো যে একটা তরঙ্গ সুতা বেয়ে অগ্রসর হচ্ছে জানালার গ্রিলের যেখানে বেঁধে রেখেছো সেখান থেকে প্রতিফলিত হয়ে আবার এটা ফিরে আসছে। ফিরে আসার সময় এই যে প্রতিফলিত তরঙ্গটা, এই তরঙ্গটা মূল তরঙ্গের উপর আপাতিত হয়ে স্থির তরঙ্গের সৃষ্টি করছে। তোমার হাত এবং জানালার গ্রিল এর মাঝখানে তরঙ্গটা পর্যায়ক্রমে উৎপন্ন হচ্ছে, বিলুপ্ত হচ্ছে, কিন্তু মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু কোনো দিকে অগ্রসর হওয়ার সুযোগ পাচ্ছে না। না জানালার গ্রিল থেকে বাইরে যেতে পারছে, না তোমার হাত থেকে বাইরে যেতে পারছে। এই যে সীমিত অংশে যে তরঙ্গটা উৎপন্ন হচ্ছে এবং বিলুপ্ত হচ্ছে, এই সীমিত অংশেই এটা স্থির থাকছে। তো এই সীমিত অংশে, মাধ্যমের সীমিত অংশে স্থির থাকার কারণেই এর নাম হচ্ছে স্থির তরঙ্গ। তাহলে আমরা স্থির তরঙ্গের সংজ্ঞাটা দেখব। আমরা ছোট্ট একটি ক্লিপ দেখলাম স্থির তরঙ্গ সৃষ্টির। সংজ্ঞাটা দেখি। একই সমান বিস্তার, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ। দেখো স্থির তরঙ্গের সংজ্ঞা বিভিন্নভাবেই দেওয়া যায়। বইয়ে যে কোনো বইয়ের সংজ্ঞা তুমি দিবে, হবে, কোনো সমস্যা নেই। আমি একটু অন্যভাবে লিখেছি বিশেষ কারণে, কারণ এখানে স্থির তরঙ্গের সংজ্ঞার সাথে কয়েকটা শর্ত আছে। এই সংজ্ঞাটা এইভাবে পড়লে আমরা একটা অবজেক্টিভ প্রশ্নের চমৎকার উত্তর পাবো যে স্থির তরঙ্গ সৃষ্টির শর্ত কী। না 1, 2, 3 একটা বহুপদী প্রশ্ন, এখানে কিন্তু এর উত্তরটা আছে। যে স্থির তরঙ্গ সৃষ্টির শর্ত হচ্ছে একই সমান বিস্তার হবে, একই সমান কম্পাঙ্ক হবে, একই সমান তরঙ্গ দৈর্ঘ্য হবে, আরেকটা হচ্ছে তরঙ্গ দুটো পরস্পর বিপরীত দিক হতে আপাতিত হবে। এই 4টা শর্ত সংজ্ঞার মধ্যেই আছে। সংজ্ঞাটা একটু মনোযোগ দিয়ে পড়লেই কিন্তু এই অবজেক্টিভ প্রশ্নের উত্তরটা তোমরা খুব সহজেই দিতে পারবে। তাহলে দেখি আমরা। একই সমান বিস্তার, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গ পরস্পর বিপরীত দিক হতে একে অপরের উপর আপাতিত হয়ে যে তরঙ্গ উৎপন্ন করে, এই তরঙ্গ কিন্তু মাধ্যমের মধ্য দিয়ে কোনো দিকে অগ্রসর হয় না। যে তরঙ্গ উৎপন্ন করে তাকে স্থির তরঙ্গ বলে। ঠিক আছে, তাহলে স্থির তরঙ্গটা আমি চিত্র আঁকলে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। স্থির তরঙ্গের বৈশিষ্ট্য তোমরা পড়বে, এটা যে কোনো বই থেকে 4-5টা বৈশিষ্ট্য একটু পড়লেই হবে। স্থির তরঙ্গের বৈশিষ্ট্য। তাহলে আমরা এবার স্থির তরঙ্গের গাণিতিক রাশিমালায় যাব, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। স্থির তরঙ্গের গাণিতিক রাশিমালা। দেখো এই স্থির তরঙ্গের গাণিতিক ব্যাখ্যাটাও বেশ কয়েকভাবেই দেয়া যায়, কোনোটাই আসলে ভুল না। তো আমরা যে ব্যাখ্যাটা যেভাবে দিব, এক প্রান্ত থাকবে উন্মুক্ত, প্রথম প্রান্তটা এভাবে আমরা দেব। আমাদের সবচেয়ে সহজ ব্যাখ্যা হবে এটা। এই একটা তরঙ্গ যাচ্ছে এক্স অক্ষের দিকে এবং এখান থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। ফিরে আসার সময় যেহেতু একই সমান বিস্তার, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য, সেই জন্য এরা পরস্পরের উপর আপাতিত হয়ে এই যে তরঙ্গটা সৃষ্টি করছে, এটা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হবে না। আমরা একটু আগে যে ভিডিও ক্লিপটা দেখালাম এরকম, এক প্রান্ত মুক্ত, এক প্রান্ত বদ্ধ, এটাও স্থির তরঙ্গ। আবার দুই প্রান্ত বদ্ধ, এভাবেও কিন্তু স্থির তরঙ্গ হবে।
হবে না যে তা না, এবং তার গাণিতিক ব্যাখ্যাও দেওয়া যাবে, গাণিতিক রাশিমালাও দেওয়া যাবে। কাজেই কোনোটাই কিন্তু ভুল না। এভাবে দুটো প্রান্তই বদ্ধ থাকবে, এভাবেও স্থির তরঙ্গের গাণিতিক ব্যাখ্যা দেওয়া যাবে। তো আমার কাছে মনে হয় এইভাবে দেওয়াটা সহজ। আমরা আরও কয়েকটা থিওরি পড়ব, বিট পড়ব, তারপর আমরা যদি ব্যতিচার পড়ি ব্যতিচার দেখব, ঠিক একই রকম হবে ব্যাখ্যাগুলো, আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি একটা থিওরি পড়ি তাহলে কিন্তু আমরা বাকি দুটো এমনিই পারবো। সেজন্য আমি ব্যাখ্যাটা একটু সহজ করে দেখাচ্ছি, গাণিতিক রাশিমালাটা। আমরা ধরে নিই যে ধনাত্মক এক্স অক্ষের দিকে একটি তরঙ্গ অগ্রসর হচ্ছে, যা প্রতিফলিত হয়ে আবার বিপরীত দিকে এসে আগের তরঙ্গের উপর আপতিত হচ্ছে, হয়ে স্থির তরঙ্গের সৃষ্টি করছে। ঠিক আছে, তাহলে মনে করি একই সমান বিস্তার, আমরা স্মল এ ধরলাম, এবং একই সমান তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর দুটি তরঙ্গ পরস্পর বিপরীত দিক হতে একই বেগে একে অপরের উপর আপতিত হচ্ছে। এখানে দুটো তরঙ্গ, এক্স অক্ষের দিকে একটা, মানে ধনাত্মক দিকে একটা, আর এক্স অক্ষের ঋণাত্মক দিকে একটা, ডান দিকে একটা, বাম দিকে একটা। আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ পড়েছিলাম এর আগের লেকচারে। সেখানে আমরা কিন্তু বলেছিলাম যে প্লাস এক্স অক্ষ বরাবর সমীকরণটা কি হবে আর মাইনাস এক্স অক্ষ বরাবর সমীকরণটা কি হবে। তাহলে প্লাস এক্স অক্ষ বরাবর অগ্রগামী তরঙ্গের সমীকরণ হবে y1 ইকুয়াল টু a sin 2π/λ vt মাইনাস এক্স। আমরা জানি এখানে মাইনাস এক্স হবে, আর এবং মাইনাস এক্স অক্ষ বরাবর অগ্রগামী তরঙ্গের সমীকরণ হবে y2 সমান a sin 2π/λ vt প্লাস এক্স। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে আমরা, আগেরটা 1। এবার দেখো এই মূল বিষয় হচ্ছে আমাদের এই সমীকরণ দুটো। যদি তুমি এই সমীকরণ দুটো মনে রাখতে পারো তাহলে বাকি অংশ একেবারেই সহজ হবে তোমার জন্য। আমরা শুধু যোগ করে যাব, এবং একটা নিয়মের কথা বলবো আমি, এই নিয়মটা শুধু ফলো করে যাব। তাহলে এই তরঙ্গ দুইটা উপরিপাতনের ফলে সৃষ্ট লব্ধি তরঙ্গের সমীকরণ হবে নিশ্চয়ই এই দুটোর যোগফলের সমান, অর্থাৎ y1 প্লাস y2। তাহলে আমরা লিখব যে তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে সৃষ্ট লব্ধি তরঙ্গের সমীকরণ হবে y সমান y1 প্লাস y2। এবার আমরা 1 এবং 2 নং সমীকরণ যোগ করে দিব, বা y সমান a sin 2π/λ vt মাইনাস এক্স প্লাস a sin 2π/λ vt প্লাস এক্স। এখন দেখো আমি লিখব আর কয়েকটা কথা বলবো, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা মনে রাখবে। যে আমরা এটা কমন নিতে পারি বিস্তার, আর আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা প্লাসেরটা আগে নিয়ে আসি, না আনলেও কিন্তু হবে। y সমান এটাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে sin 2π/λ vt প্লাস এক্স প্লাস sin 2π/λ
ভিটি মাইনাস এক্স। এখন দেখো সাইন সি প্লাস সাইন ডি, এই সূত্রটা পড়ে আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্র ফেলবো, ওয়াই সমান এ, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি যদি আমরা নেই তাহলে দেখো 2π/λ কিন্তু কমন যাবে, 2π/λ কমন নিয়ে আমরা থাকবে ভিটি প্লাস এক্স প্লাস ভিটি মাইনাস এক্স বাই টু, আর থাকবে কস সি মাইনাস ডি বাই টু, এখানেও 2π/λ কমন যাবে, থাকবে ভিটি প্লাস এক্স মাইনাস ভিটি মাইনাসে মাইনাসে প্লাস এক্স বাই টু। আমরা ব্র্যাকেটটা তুলে দিই, সব এবার গুণ হয়ে যাচ্ছে 2a সাইন 2π/λ। এবার দেখো এক্স এক্স কাটা যাচ্ছে, ভিটি ভিটি যোগ করলে 2vt, 2vtর সাথে 2 কাটা যাচ্ছে, এই অংশ থাকছে শুধু ভিটি, তাহলে 2π/λ, বা আমরা বলতে পারি 2π/λ ভিটি, আর থাকছে কস, এখানে ভিটি ভিটি কাটা যাবে, এক্স এক্স যোগ করলে হবে 2x, 2 কাটা গেলে শুধু এক্স, আমরা একবারে লিখলাম 2πx/λ। তাহলে দেখো এইবার আমরা মনে রাখবে এটা সাইনের যে অংশটা আছে, এই সাইনের অংশটা বাদ দিয়ে আমরা বাকি যা থাকবে এটাকে আমরা ক্যাপিটাল এ ধরব, মনে থাকবে না? সাইনের অংশটা বাদ দিয়ে বাকি যা থাকবে পুরোটাকে আমরা ক্যাপিটাল এ ধরব, ধরি 2a cos 2πx/λ ইকুয়াল টু ক্যাপিটাল এ। সুতরাং আমাদের y সমান আসবে a সাইন 2π/λ ভিটি। দেখো এটাই হবে আমাদের লব্ধি তরঙ্গের সমীকরণ, এটি হচ্ছে লব্ধি তরঙ্গের সমীকরণ যার বিস্তার ক্যাপিটালে। তো এই সমীকরণে দেখো যে এখানে যে ভিটির সাথে অর্থাৎ দশা কোণটা যে আছে এখানে কিন্তু এক্স থাকছে না, এক্স নেই, তার মানে এই তরঙ্গের সরণ হচ্ছে না, তাই না? সরণ নেই, তার মানে এক্স না থাকার অর্থই হচ্ছে এটি স্থির তরঙ্গ। তাহলে আমরা লিখব এই সমীকরণের দশা কোণের ভেতর কণার সরণ এক্স অনুপস্থিত, এটি স্থির তরঙ্গ প্রকাশ করে। আরেকটা বিষয় খেয়াল করো যে বিস্তার ক্যাপিটালে, বিস্তার কিন্তু এক্স এর উপর নির্ভর করে, তার মানে সব জায়গায় বিস্তার কিন্তু সমান হবে না, বিস্তার এক এক বিন্দুতে এক এক রকম হবে। অনেক সময় দুটো তরঙ্গের সমীকরণ দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন করবে, এই সৃজনশীল প্রশ্নের প্রথম অংশে অগ্রগামী তরঙ্গের যে কোনো রাশির মান, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ ইত্যাদি বের করতে বলবে প্রয়োগে। উচ্চতর দক্ষতায় গিয়ে প্রশ্নটা করে যে তরঙ্গ দুটো স্থির তরঙ্গ সৃষ্টি করবে কি না গাণিতিক বিশ্লেষণ দ্বারা যুক্তি দাও, অথবা বলতে পারে যে উচ্চতর দক্ষতার প্রশ্নে যে তরঙ্গ দুটোর উপরিপাতনের ফলে কি হবে। তুমি খেয়াল করবে যে তরঙ্গ দুটো যদি একই রকম হয়, শুধুমাত্র প্লাস এক্স মাইনাস এক্স এরকম বিষয় থাকে, তাহলে ধরেই নেওয়া যাবে যে এটা স্থির তরঙ্গ হবে। এবং এই সমীকরণটা আমরা যেভাবে প্রতিপাদন করলাম ঠিক এইভাবে তোমাকে আসতে হবে, এবং এসে দেখবে যে এখানে এক্সটা অনুপস্থিত, ব্যাস এরপর তুমি বলে দিবে যে যেহেতু এক্স অনুপস্থিত কাজে এটি স্থির তরঙ্গ প্রকাশ করে। তো আমরা এই সমীকরণটা কিভাবে প্রতিপাদন করব, আমি কিন্তু একটা ছোট্ট ট্রিক্স বলেছি আমি, যে প্রথম কাজ হচ্ছে তরঙ্গ দুইটার সমীকরণ
আমাদের সমীকরণ দুইটা যদি সিলেক্ট হয়ে যায় তাহলে আমাদের অনেক কিছুই আমরা পারবো। শুধু যোগ করে দেওয়া, সমীকরণ দুটো যোগ করে দেওয়া, তাহলে উপরিপাতন হলে সমীকরণ দুটো যোগ হবে। যোগ হয়ে আমাদের মনে রাখতে হবে সিরিয়ালটা এইভাবে যে আমরা যোগ করব সমীকরণ দুটো, তারপরে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ফেলবো, তারপর সাইনের অংশটা বাদ দিয়ে কস সহ পুরোটাকে আমরা ক্যাপিটাল এ ধরবো। ব্যাস আমরা লব্ধি তরঙ্গের সমীকরণ পাবো। একেবারেই সহজ। তুমি যে কোনো সমীকরণ দেয়া থাক না কেন, তুমি সমীকরণ দুটো যোগ করতে পারবে, সাইন সি প্লাস সাইন ডি সূত্র ফেলতে পারবে এবং সাইনের অংশটা বাদ দিয়ে বাকি অংশটা ক্যাপিটাল এ ধরতে পারবে। ব্যাস আমরা লব্ধি তরঙ্গের সমীকরণ খুব সহজেই পাবো। যে কোনো সমীকরণ দিয়ে তুমি কিন্তু লব্ধি তরঙ্গের সমীকরণ বের করতে পারবে। তো আমাদের লব্ধি তরঙ্গের সমীকরণ গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই বিস্তারের অংশটা, যে লব্ধি তরঙ্গের বিস্তারটা কখন বেশি হবে কখন কম হবে, তাই না? আমাদের লব্ধি তরঙ্গের বিস্তার সমীকরণটা একটু খেয়াল করো। বিস্তারের যে বিস্তারটা কিন্তু নির্ভর করছে আমাদের এক্সের উপর। স্মল এ দূর তরঙ্গেরই বিস্তার, এটা নির্দিষ্ট, তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট। তাহলে এক্সের উপরই আমাদের আসলে নির্ভর করবে বিস্তারটা কখন বেশি হবে কখন কম হবে, তাই না? তো এইটা কজের মধ্যে আছে, তার মানে কস থিটার মান যখন বেশি তখন বিস্তার বেশি, কস থিটার মান যখন কম তখন বিস্তার কম। কস থিটার মান যখন সর্বোচ্চ তখন বিস্তারও সর্বোচ্চ, কস থিটার মান যখন সর্বনিম্ন তখন বিস্তারও সর্বনিম্ন। এবার আমরা যাব সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তার কখন হবে এই বিষয়ে। লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ অর্থাৎ প্লাস মাইনাস 2a, তাই না, হবে যদি cos থিটা ইকুয়াল টু cos থিটা না তো cos, আমাদের ওইখানে ছিল 2 x বাই ল্যামডা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আমরা জানি সাইন থিটা এবং কস থিটা সর্বোচ্চ মান হচ্ছে +1, সর্বনিম্ন মান হচ্ছে -1, কিন্তু তরঙ্গের ক্ষেত্রে একটু ভিন্ন হবে। আমরা জানি যে +1 দিকেও সর্বোচ্চ, -1ও সর্বোচ্চ, অর্থাৎ বিস্তার প্লাস এ মাইনাস এ, প্লাসের দিকেও বিস্তার মাইনাসের দিকেও বিস্তার। সেই জন্য +-1 হবে সর্বোচ্চ। তরঙ্গের যত সমীকরণ আমরা পড়ব সবগুলোতে একই নিয়ম ফলো করব, +-1 হবে সর্বোচ্চ আর 0 হবে সর্বনিম্ন। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ অর্থাৎ +-2a হবে যদি cos 2πx বাই ল্যামডা ইকুয়াল টু +-1 হয়। cos থিটার যদি +-1 হয় তাহলে থিটা কত, cos কতর মান +1 বা 2πx বাই ল্যামডা ইকুয়াল টু, আমরা জানি cos 0 মান +1, cos 0 মান +1 তাহলে থিটা হবে 0। cos কতর মান -1, 180 মান -1 তাহলে এটা হবে পাই। আবার 2π তার মানে 360 ডিগ্রির মান হবে +-1, +1, তাই না? 3π এর মান হবে -1। ব্যাস আমরা পেয়ে গেলাম। খুব সহজ বিষয়। আর একটা জিনিস মনে রাখলেই হবে, প্রথমটা সিরিজের প্রথমটা যদি 0 হয় তাহলে মনে রাখবে আমাদের এই সিরিজটা আসবে 0π 2π 3π। যতগুলো সমীকরণ আমরা তরঙ্গের মধ্যে পাবো সব একই নিয়ম। প্রথমটা 0 আসলে তুমি মিলিয়ে দেখবে সেটা 0π 2π 3π এইভাবে আসবে। আর প্রথমটা যদি π/2 আসে তাহলে বিজোড় π/2 আসতে থাকবে, মনে থাকবে না, বিজোড় π/2 আসতে থাকবে। তাহলে আমরা প্রথমটা 0 পাচ্ছি এবং এই সিরিজটা আসবে আমাদের 0π 2π 3π ইত্যাদি। তো আমরা এক কাজ করি, 2πx বাই ল্যামডা ইকুয়াল টু, এটাকে আমরা লিখি nπ, যেখানে n ইকুয়াল টু 0, 1, 2, 3 ইত্যাদি। তাহলে আমরা
পাই কেটে দিই, আমরা এক্স বের করব, ল্যামডা উপরে তুলি, 2 নিচে নামাই, বা এক্স ইকুয়াল টু থাকবে আমাদের n ল্যামডা বাই 2। তাহলে এই হচ্ছে আমাদের সুস্পন্দ বিন্দুর শর্ত। আমরা আরেকটু মিল রাখার জন্য একটা কাজ করি, আমরা উপরে এবং নিচে একটা 2 বাড়তি দিই, বা এক্স ইকুয়াল টু 2n ইন্টু ল্যামডা বাই 4। ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক, অর্থাৎ কণার সরণ এক্স ইকুয়াল টু, এন এর মান যদি 0 বসাই আমরা প্রথমটা হবে 0, এন এর মান যদি 1 বসাই তাহলে 2 ল্যামডা বাই 4, যদি আমরা এন এর মান 2 বসাই তাহলে 4 ল্যামডা বাই 4, 3 বসাই 6 ল্যামডা বাই 4 ইত্যাদি। তার মানে যখন কণার সরণ 0 অথবা ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক, তখন সুস্পন্দ বিন্দু সৃষ্টি হবে, অর্থাৎ লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হবে, তাই না? এই বিন্দুগুলিকে বলা হবে সুস্পন্দ বিন্দু, যখন লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ। স্থির তরঙ্গের উপর যে সকল বিন্দু শূন্য অথবা, মানে যে সকল বিন্দুর সরণ 0 অথবা ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক, তাহলে যে সকল বিন্দু 0 অথবা ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক দূরে, সে সকল বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বাধিক হবে, এদের সুস্পন্দ বিন্দু বলে। তাহলে আমরা চিত্রের সাথে একবার মিলাই, যে 0, 2 ল্যামডা বাই 4, 4 ল্যামডা বাই 4, 6 ল্যামডা বাই 4, এই সকল বিন্দুতে হবে সুস্পন্দ বিন্দু। তাহলে দেখো চিত্রটা, এটা হচ্ছে এক্স এর মান এখানে 0, এটা ল্যামডা কোনটুকু দেখো, দুইটা এই যে অংশ, এই দুটো অংশ, দুটো লুপ আমরা বলি, দুটো লুপ মিলে হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তাহলে একটা লুপের দৈর্ঘ্য হচ্ছে ল্যামডার অর্ধেক, আর একটা নিস্পন্দ একটা সুস্পন্দ, এটা হচ্ছে ল্যামডা বাই 4। তাহলে আমরা যদি পয়েন্টগুলো ধরি, এটা 0, এটা ল্যামডা বাই 4, তাই না? তাহলে এই বিন্দুটা হবে 2 ল্যামডা বাই 4, এটা হবে 3 ল্যামডা বাই 4, এটা হবে 4 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4, এখানে হবে 6 ল্যামডা বাই 4। এবার দেখো, আমরা যখন এক্স এর মানটা 0 তখন আমরা একটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি, যখন এক্স এর মানটা 2 ল্যামডা বাই 4 তখন আমরা আরেকটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি, যখন 4 ল্যামডা বাই 4 তখন আরেকটা সুস্পন্দ বিন্দু, 6 ল্যামডা বাই 4 এ আরেকটা সুস্পন্দ বিন্দু, অর্থাৎ 0 এবং ল্যামডা বাই 4 এর জোড় গুণিতকে গিয়ে আমরা সুস্পন্দ বিন্দুগুলো পাচ্ছি। ঠিক আছে না? তাই বলে এটা যে হবে না তা না, আমাদের থিওরিটা আরেকভাবে প্রতিপাদন করলে, এই চিত্র অনুযায়ী যদি আমরা প্রতিপাদন করি তাহলে আমাদের শূন্যে নিস্পন্দ বিন্দু আসবে। দুটোই কিন্তু সঠিক, কোনোটাই ভুল না। তো ঠিক আছে, আমরা যে কোনো একটা ফলো করলেই হবে। এই ক্ষেত্রে সমীকরণটা ভিন্ন আসবে, হ্যাঁ, আমাদের স্থির তরঙ্গের সমীকরণটা কস দিয়ে আসবে, ভিন্ন আসবে। তো তাহলে দেখো যে আমরা সুস্পন্দ বিন্দু কোথায় কোথায় পাচ্ছি, 0-তে পাচ্ছি, 2 ল্যামডা বাই 4 এ পাচ্ছি, 4 ল্যামডা বাই 4 এ পাচ্ছি, 6 ল্যামডা বাই 4 এ পাচ্ছি, এরকম। ঠিক আছে, এবার আমরা চলে যাব নিস্পন্দ বিন্দুতে। তাহলে আমরা এই বিন্দুগুলোকে বলা হবে সুস্পন্দ বিন্দু। আমরা নিস্পন্দ বিন্দুতে যাই। লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন অর্থাৎ 0 হবে যদি cos 2πx বাই ল্যামডা ইকুয়াল টু 0 হয়। তাহলে এটা হলো আমাদের সর্বনিম্ন। আমি এর আগেও বললাম প্লাস মাইনাস 1 এ হচ্ছে সর্বোচ্চ আর 0-তে হচ্ছে সর্বনিম্ন। তাহলে cos 2π x
বাই ল্যামডা ইকুয়াল টু 0। কস থিটা যদি 0 হয় তাহলে থিটা কত হবে? কস কতর মান 0? আমরা জানি কস 90 হচ্ছে 0। তাহলে 2 পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টু হবে 90, তার মানে পাই বাই 2। এই যে আমি বলেছিলাম যে সিরিজের প্রথমটা যদি পাই বাই 2 আসে তাহলে সিরিজটা আসবে বিজোড় পাই বাই 2, হবেই এটা। তাহলে হবে 3 পাই বাই 2। ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো 3 ইন্টু 180/2, এটার কজ নাও, দেখো 0 আসবে। 5 পাই বাই 2, 7 পাই বাই 2 ইত্যাদি আসবে। তার মানে একটা বিজোড় সংখ্যা ইন্টু পাই বাই 2। তো তাহলে বিজোড় সংখ্যাকে আমরা কিভাবে লিখি? 2 পাই এক্স বাই ল্যামডা ইকুয়াল টু একটা বিজোড় সংখ্যা, আমরা জানি 2n প্লাস 1, এটা একটা বিজোড় সংখ্যা। n এর মান 0, 1, 2, 3 যাই হোক, এটা একটা বিজোড় সংখ্যা ইন্টু পাই বাই 2, যেখানে n ইকুয়াল টু 0, 1, 2, 3 ইত্যাদি বলা যাবে। বা তাহলে আমরা বলবো পাই পাই কেটে দিই, ল্যামডা উপরে উঠবে আর 2 নিচে নামবে, যেহেতু আমরা x বের করব। 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, নিচে আসলে 4 হবে। দেখো ঠিক আছে কি না? x ইকুয়াল টু আমাদের পাই কাটা যাচ্ছে, 2 নিচে আসলে 4 হবে, ল্যামডা উপরে যাচ্ছে। তাহলে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 4, সুতরাং x ইকুয়াল টু আসবে আমাদের n এর মান যদি 0 বসাও তাহলে প্রথমটা আসবে ল্যামডা বাই 4, n এর মান যদি 1 হয় তাহলে 3 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4, অর্থাৎ এই যে আগেরটার সাথে আমাদের মিলে গেল। ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক আমাদের সুস্পন্দ বিন্দু ছিল ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক, আর নিস্পন্দ বিন্দুর শর্ত হচ্ছে ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক। তাহলে আমরা লিখি স্থির তরঙ্গের উপর যে সকল বিন্দু ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক দূরে অবস্থিত সেই সকল বিন্দুতে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হয়। আমরা চিত্রটা দেখব। দেখো প্রথম নিস্পন্দ বিন্দু আমাদের ল্যামডা বাই 4 এ, তারপর 3 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4 ইত্যাদি। আমরা চিত্রটার সাথে একটু মিলিয়ে আসি। দেখো প্রথম নিস্পন্দ বিন্দু ল্যামডা বাই 4, তারপর 2 ল্যামডা বাই 4 এ 9, 3 ল্যামডা বাই 4 এ নিস্পন্দ বিন্দু, 5 ল্যামডা বাই 4 নিস্পন্দ বিন্দু, তাই না? তাহলে বিজোড় ল্যামডা বাই 4 এ আমরা নিস্পন্দ বিন্দু পাচ্ছি। এটা নিস্পন্দ বিন্দু ল্যামডা বাই 4, পরে আবার 3 ল্যামডা বাই 4, পরে 5 ল্যামডা বাই 4 ইত্যাদি। তাহলে যে সকল বিন্দুতে কণার সরণ সর্বাধিক সেটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, আর যে সকল বিন্দুতে কণার সরণ সর্বনিম্ন সেটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। ঠিক আছে কি? সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর সংজ্ঞা অনেক সময় পরীক্ষায় আসতে পারে, তো আমরা চিত্র থেকেও দেখব, আমরা সংজ্ঞাটাও পড়ব, পাশাপাশি আরেকটা বিষয় আমরা জানব, এটি কিন্তু খুব কাজে লাগে গাণিতিক সমস্যার ক্ষেত্রে। যে দেখো যে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে ল্যামডা বাই 2, অথবা পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2, আর একটি সুস্পন্দ এবং একটি নিস্পন্দ বিন্দুর নিকটতম দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 4। ঠিক আছে? তাহলে এই দূরত্বগুলো আমরা যেন মনে রাখি। অনেক সময় তরঙ্গ দৈর্ঘ্যের মান দেয়া থাকে না, একটা উদ্দীপক তৈরি করলে তরঙ্গ দৈর্ঘ্যের মান দেয়া নেই। কি দেয়া আছে? যে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তো পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি দেওয়া থাকে তাকে দ্বিগুণ করলেই আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাবো ল্যামডা। হ্যাঁ, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখলেই হবে, মুখস্থ করার কোনো দরকার নেই। আমাদের শুধু দুইটা লুপ নিয়ে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, একটা তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা, দুটো লুপ নিয়ে এটা
একটা তরঙ্গের দৈর্ঘ্য, তাহলে পরপর দুইটা নিস্পন্দ বিন্দু অথবা পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, আর একটা সুস্পন্দ ও একটি নিস্পন্দ বিন্দুর নিকটতম দূরত্বটা হচ্ছে λ/4। এটা আমরা মনে রাখবো। আর সুস্পন্দ ও নিস্পন্দ বিন্দুর সংজ্ঞাটা আমরা পড়ব। আমরা 3টা সংজ্ঞা দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। মুক্ত কম্পন। প্রত্যেকটা বস্তুরই একটি নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক আছে। সেই বস্তুটিকে যখন আঘাত করা হয় তখন বস্তুটি তার নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্কে কম্পিত হয়। এটাই হচ্ছে মুক্ত কম্পন। একটা সুশলাকা, তার কম্পাঙ্ক নির্দিষ্ট। আমরা যদি কোনো কিছু দিয়ে সুশলাকাকে আঘাত করি তাহলে সুশলাকাটি তার নিজস্ব কম্পাঙ্কেই কিন্তু কম্পিত হবে। আমরা আস্তে আঘাত করলেও যে কম্পাঙ্কের শব্দ হবে, আমরা জোরে আঘাত করলেও একই কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হবে। হয়তো বিস্তারটা বাড়বে কিন্তু কম্পাঙ্ক সবসময় একই থাকবে। মনে রাখবে বিষয়টা। এমনকি আমরা সুশলাকা যদি বাতাসে আঘাত করি তাহলে যে কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হবে, পানির ভিতরে নিয়ে যদি সুশলাকাকে আঘাত করা হয় তাহলে কিন্তু একই কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হবে, কোনো পার্থক্য হবে না। এটাই হচ্ছে মুক্ত কম্পন। মনে থাকবে না? এবার আমরা আসি পরবশ কম্পন। নামটা সুন্দর, পরবশ, পরকে বশ করে। পরবশ কম্পন বা আরোপিত কম্পন, যেটা আরোপ করা হয়। আরোপিত কম্পন। কেন পরকে বশ করার কথা বলছি? নিজের কম্পাঙ্কে অন্যকে কাঁপাবে। এটাই হচ্ছে পরবশ কম্পন বা আরোপিত কম্পন। আমরা একটু আগেই বললাম যে প্রত্যেকটা বস্তুরই একটি নিজস্ব স্বাভাবিক কম্পাঙ্ক আছে। বস্তুকে আঘাত করলে সে তার নিজের কম্পাঙ্কে কাঁপবে। কিন্তু যদি এমন হয় যে কোনো বস্তুর উপর যদি পর্যাবৃত্ত কম্পন বারবার রিপিট হচ্ছে, এরকম কোনো কম্পন যদি কোনো বস্তুর উপর আরোপ করা হয়, আমরা একটা সুশলাকা আঘাত করে টেবিলের উপর চেপে ধরলাম, তাহলে কি হবে? সুশলাকা টেবিলের উপর কিন্তু একটা পর্যাবৃত্ত কম্পন প্রয়োগ করছে। তাহলে কি হবে? টেবিলটি প্রথমে তার নিজস্ব কম্পাঙ্কে কাঁপার চেষ্টা করবে, কিন্তু পরে আর পারবে না। এটা পরে সুশলাকার কম্পাঙ্কে কম্পিত হবে। টান টান করা একটি তার, আমরা একটা সুশলাকা আঘাত করে সেই তারের খুব কাছে যদি ধরি, তারটি প্রথমে তার নিজের কম্পাঙ্কে কাঁপার চেষ্টা করবে, কিন্তু পরে আর পারবে না। পরে সুশলাকার কম্পাঙ্কেই তারটি কম্পিত হবে। এই বিষয়টাকে বলা হয় পরবশ কম্পন বা আরোপিত কম্পন। এবার আমরা আসি অনুনাদ। দেখো, যখন কোনো বস্তুর উপর এই পরবশ কম্পন বা আরোপিত কম্পন প্রয়োগ করা হয়, তখন যদি এই রকম হয় যে বস্তুর কম্পাঙ্ক আর প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক এই দুটো যদি সমান হয়ে যায়, তার মানে তুমি কাঁপাতে চাচ্ছ যে কম্পাঙ্কে, সেই বস্তু কাঁপতে চাচ্ছেও একই কম্পাঙ্কে। আমি কি বোঝাতে পেরেছি? যে বস্তুর কম্পাঙ্ক এবং আরোপিত কম্পাঙ্ক, এই দুটো কম্পাঙ্ক সমান। অর্থাৎ যদি আমার হয় টেবিলের কম্পাঙ্ক এবং সুশলাকার কম্পাঙ্ক সমান, টান টান করা তারের কম্পাঙ্ক আর সুশলাকার কম্পাঙ্ক সমান, তখন কি হবে? যদি এই দুটো কম্পাঙ্ক সমান হয়ে যায় তাহলে এটা প্রবল বিস্তারে কাঁপতে থাকবে, অনেক জোরালো শব্দ হবে তখন, এবং কম্পনের বিস্তার অনেক বেশি হবে। এই ঘটনাকে বলা হয় অনুনাদ। অনুনাদের সংজ্ঞা পরীক্ষায় আসে অনেক বেশি, জ্ঞানমূলক প্রশ্ন, এবং অনুনাদের কিছু বিষয়ও আছে, তোমরা নিচের ক্লাসে পড়েছো মজার কিছু বিষয়। মজা না, আসলে দুঃখজনক একটি ঘটনাও তোমরা জানো যে একটা ব্রিজ, পাকা ব্রিজ তৈরি করার
খুব অল্প কিছুদিনের মধ্যেই সেটা ভেঙে পড়েছিল শুধুমাত্র অনুনাদ সৃষ্টির কারণে। কি হয়েছিল, সেই পাকা ব্রিজের উপর দিয়ে একদল সৈন্য মার্চ করে যাচ্ছিল, বাম ডান বাম তালে তালে। এই যে তালে তালে মার্চ করে যাচ্ছিল, এতে কি হয়েছে, এটা পর্যাবৃত্ত কম্পন ব্রিজের উপরে প্রয়োগ হয়েছে। দেখা গেছে ঠিক ওই মুহূর্তে এই প্রযুক্ত পর্যাবৃত্ত কম্পাঙ্ক আর ব্রিজের কম্পাঙ্ক সমান হয়ে গিয়েছিল, ফলে অনুনাদ সৃষ্টি হয়ে ব্রিজের যে প্রবল বিস্তারে ব্রিজটা কাঁপছিল, এই কম্পনের ফলে ব্রিজ ভেঙে যায়। তো এরপর থেকে যে কোনো ব্রিজের উপর দিয়ে সৈন্যদল মার্চ করে যাওয়ার সময় অবশ্যই এই মানে দুঃখিত মার্চ করে যেতে দেওয়া হয় না, এলোমেলো পা ফেলে কোনো ব্রিজ পার হয়। তো এই হচ্ছে তাহলে অনুনাদ। অনুনাদ যখন সৃষ্টি হয় অনেক জোরালো শব্দের সৃষ্টি হয়, প্রবল শব্দ সৃষ্টি হয়। একটা টান টান করা তারে তুমি যদি সুশলাকে আঘাত করে কাছে নাও, যখন অনুনাদ সৃষ্টি হবে না তখন খুব অল্প শব্দ শোনা যাবে, সুশলাকার কম্পাঙ্কের মতো খুব অল্প শব্দ শোনা যাবে, কিন্তু যখন অনুনাদ সৃষ্টি হবে তখন অনেক জোরে শব্দ শোনা যাবে। ছোট্ট একটা কাগজের টুকরা যদি এরকম ভাঁজ করে তারের উপরে রেখে দাও, তাহলে যখন অনুনাদ হবে না তখন কিন্তু এই কাগজের টুকরোটা তারের উপরই থাকবে, কিন্তু যখন অনুনাদ সৃষ্টি হবে তখন তারের উপর থেকে এই কাগজের টুকরোটা ছিটকে পড়ে যাবে। তাহলে আমরা শেষ করলাম, আমরা আজকে এই চ্যাপ্টারে স্থির তরঙ্গের বিস্তারিত পড়লাম, তরঙ্গের উপরিপাতন নীতি পড়লাম, আর আমরা মুক্ত কম্পন, পরবশ কম্পন এবং অনুনাদ এই তিনটে সংজ্ঞা পড়লাম। স্থির তরঙ্গটা আমাদের অনেক কাজে লাগবে, সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু কখন সৃষ্টি হয়, ঠিক আছে, ভালো করে পড়বে। আমার মনে হয় যে এটা খুবই সহজ একটা বিষয়। এখানে আমরা যে গাণিতিক রাশিমালা প্রতিপাদন করতে গিয়ে যে সিরিয়ালটার কথা বললাম, আমরা কোনটার পর কোনটা করব, হ্যাঁ, এই কথাগুলি আরেকটু মনোযোগ দিয়ে শুনবে, মনে রাখবে। আশা করি এই অংশে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা পরবর্তী ক্লাসের আগে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে তোমাদের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।